ভার্বের বেস ফর্মের সাথে আইএন যুক্ত হয়ে হচ্ছে আপনার জিরান্ড গঠিত হয়। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে আপনার ভার্বের বেস ফর্মের সাথে আইএন যুক্ত হয়ে গঠিত হয়। ওকে, তাহলে গঠনগত দিক থেকে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে কোনো পার্থক্য ছিল না, কিন্তু জিরান্ড কাজ করছে কার? জিরান্ড কাজ করছে হচ্ছে নাউনের, আর প্রেজেন্ট পার্টিসিপল কাজ করছে কার? এটা কাজ করছে অ্যাডজেক্টিভ, ভার্ব এবং হচ্ছে অ্যাডভার্বের। এবার আমি একটু মুখে মুখে সবাইকে বলে দিই, সবাই একটু ক্লিয়ার হবেন। জিরান্ড ভার্সেস প্রেজেন্ট পার্টিসিপল। জিরান্ড হচ্ছে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ। জিরান্ড ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ। প্রেজেন্ট পার্টিসিপলও ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ। তো জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে যদি আপনাকে পার্থক্য করতে বলা হয় যে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে পার্থক্য কি, তাহলে আমরা একটা জিনিস খেয়াল করে দেখি যে গঠনগতভাবে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। জিরান্ডও ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে গঠিত হয়, প্রেজেন্ট পার্টিসিপলও কিন্তু ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে গঠিত হয়। তাহলে আমরা এই কথাটা বলতে পারি যে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে গঠনগতভাবে কোনো পার্থক্য নেই। অর্থাৎ জিরান্ডের গঠনও ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপলের গঠনও ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি। বাট কাজের দিক থেকে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে পার্থক্য আছে। সেটা হচ্ছে জিরান্ড কাজ করে হচ্ছে নাউনের। তাহলে জিরান্ড কার কাজ করে? নাউনের কাজ করে। অ্যাট দ্য সেম টাইম প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব, এই তিনটার কাজ করতে পারে। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি যে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল, জিরান্ড ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে গঠিত হয়, একইভাবে প্রেজেন্ট পার্টিসিপলও ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে গঠিত হয়। তবে জিরান্ড কাজ করে হচ্ছে নাউনের কাজ করে এবং প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভ, ভার্ব অথবা অ্যাডভার্বের কাজ করে। তাহলে আমাদের যদি এক কথায় বলা হয়, সাপোজ ভাইভা টাইপ কোশ্চেনে ভাইভা যদি ধরা হয় যে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে পার্থক্য কোথায়, তাহলে আপনার অ্যান্সারটা এভাবে হবে যে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে গঠনগতভাবে কোনো পার্থক্য নেই, যেহেতু দুইটাই ভার্বের বেস ফর্মের সাথে আইন যুক্ত হয়ে গঠিত হয়। তবে কাজের দিক থেকে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে পার্থক্য আছে। সেটা হচ্ছে জিরান্ড ভার্বের বেস ফর্মের সাথে আইন যুক্ত হয়ে কাজ করে নাউনের কাজ করে, আর প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের বেস ফর্মের সাথে আইন যুক্ত হয়ে কাজ করে হচ্ছে অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্বের। তাহলে এবার এটা হচ্ছে আমাদের যদি বেসিক কোশ্চেন যে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে পার্থক্য জিজ্ঞাসা করা হয়, তাহলে আমাদের অ্যান্সারটা এই টাইপ হবে। বাট আমাদের এক্সামে, আমাদের যে প্রিলি এক্সাম বা আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষার এমসিকিউতে যেগুলো আসে, সেইটা আমরা একটু সুন্দর করে কিভাবে সলভ করতে পারি বা কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারি, আমরা এটা হচ্ছে দেখব। কেমন? তাহলে আবার একবার বলি যে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে পার্থক্য কোথায়? জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে গঠনগতভাবে কোনো পার্থক্য নেই। তবে কাজের দিক থেকে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে পার্থক্য আছে। সেটা কেমন? জিরান্ড কাজ করে নাউনের, প্রেজেন্ট পার্টিসিপল কাজ করে তিনটা পার্টস অফ স্পিচের, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্বের। আই হোপ সবাই ক্লিয়ার। আমরা এইবার দেখব জিরান্ড। যে জিরান্ড আমরা কিভাবে পাই একটু সবাই খেয়াল করি। আমরা জিরান্ড একটা এক্সামে আমরা জিরান্ড কিভাবে চিনবো, এবার আমরা সেই বিষয়টা একটু ক্লিয়ার করব। জিরান্ড আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি। ওকে, তো জিরান্ড ভার্বের সাথে আইন যুক্ত হয়ে কার কাজ করে? নাউনের কাজ করে। ওকে, তাহলে নাউন যে জায়গায় বসে ওই জায়গাগুলো যদি V1 প্লাস আইএনজি হয়, তাহলে ওইটাই হবে জিরান্ড। তাহলে আমার জিরান্ডের মধ্যে এক নম্বর যে ব্যাপারটা, V1 প্লাস আইএনজি ভার্বের সাথে আইন যুক্ত হয়ে যদি ভার্বের সাবজেক্টের স্থানে বসে তবে সেটি জিরান্ড। একটু খেয়াল করেন কি বলছে? V1 প্লাস আইএনজি যুক্ত হয়ে যদি ভার্বের সাবজেক্টের স্থানে বসে, তাহলে সেটি জিরান্ড হবে। কেমন? যদি এরকম বলা হয় সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। একটু খেয়াল করেন, এইটা হচ্ছে এই বাক্যের ভার্ব,
তাহলে ভার্বের পূর্বে যে বসে সে কি হচ্ছে সাবজেক্ট। তাহলে এইবার সাবজেক্টের স্থানে আছে কি সুইম, সাবজেক্টের স্থানে আছে সুইম প্লাস আইএনজি, দ্যাট মিনস সুইমিং। তাহলে ভার্বের সাবজেক্টের স্থানে যদি ভি1 প্লাস আইএনজি যুক্ত একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা হবে জিরান্ড। তাহলে আমরা জিরান্ড যদি আইডেন্টিফিকেশন করতে যাই তাহলে আমরা 1 নম্বরে পাবো কোনো বাক্যের যে এই যে ভার্বটা থাকে এই ভার্বের সাবজেক্টের স্থানে যদি ভি1 প্লাস আইএনজি যুক্ত থাকে তাহলে সেটা হবে জিরান্ড। তাহলে যদি আপনারা যখন এমসিকিউ গুলো দাগাবেন, যদি আপনারা খেয়াল করেন যে একটা ভার্ব আছে এবং ভার্বের সাবজেক্টের স্থানে আছে ভি1 প্লাস আইএনজি, তাহলে এটা কি হবে? অবশ্যই 100% এটা জিরান্ড হবে। তাহলে আমাদের জিরান্ডের আইডেন্টিফিকেশনের 1 নম্বর রুল হচ্ছে যে কোনো ভার্বের সাবজেক্টের স্থানে যদি ভি1 প্লাস আইএনজি থাকে তাহলে ওইটা হবে একটা জিরান্ড। আশা করি সবাই এতটুকু ক্লিয়ার। তাহলে এইটা ক্লিয়ার কিনা আপনারা সবাই একটু খেয়াল করেন। তাহলে আপনারা আরেকটা আপনাদের এই টাইপের একটা কোশ্চেন আমি দেই, একটু সবাই একটু অ্যান্সার করেন, একটু খেয়াল করেন। যদি বলে ওয়াকিং সাপোজ এটা সেম টাইপের হয়ে যায়, ওয়াকিং ইজ গুড ফর হেলথ একই টাইপ হয়ে যায়, ওয়াকিং ইজ গুড ফর হেলথ এটাও বুঝবেন, গুড ফর হেলথ, ওকে সেম। এরকম যদি ভার্বের সাবজেক্টের স্থানে ভি1 প্লাস আইএনজি থাকে সহজ কথা তাহলে সেটা জিরান্ড। যে কোনো ভার্বের সাবজেক্টের স্থানে যদি ভি1 প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ড থাকে তাহলে সেটা হবে একটা জিরান্ড। আই হোপ সবাই ক্লিয়ার। জিরান্ডের 1 নম্বর নিয়মটা সবাই ক্লিয়ার কিনা, যে ভার্বের সাবজেক্টের স্থানে যদি থাকে আপনার ভি1 প্লাস আইএনজি তাহলে হচ্ছে ওটা জিরান্ড। হ্যাপি নিউ ইয়ার স্যার, হ্যাপি নিউ ইয়ার। সবাই একটু ক্লিয়ার দেখেন তো, সবাই একটু ক্লিয়ার কিনা যে ভার্বের সাবজেক্টের স্থানে যদি আপনার ভি1 প্লাস আইএনজি থাকে তাহলে ওইটা হচ্ছে জিরান্ড। তাহলে জিরান্ড চেনার আমাদের 1 নম্বর নিয়মটা হচ্ছে ভার্বের সাবজেক্টের স্থানে যদি আপনার ভি1 প্লাস আইএনজি থাকে তাহলে ওইটা হচ্ছে জিরান্ড। আমরা এবার 2 নম্বরটা একটু দেখি, খেয়াল করেন। 2 নম্বরটা হচ্ছে প্রিপজিশনের পরে, প্রিপজিশন এর পরে, প্রিপজিশনের পরে ভি1 প্লাস আইএনজি থাকলে, ভি1 প্লাস আইএনজি থাকলে সেটি জিরান্ড হবে, সেটি জিরান্ড হবে। প্রিপজিশনের পরে ভি1 প্লাস আইএনজি থাকলে সেটি জিরান্ড হবে। যদি এরকম বলা হয় হি ইজ ফন্ড অফ, হি ইজ ফন্ড অফ, হি ইজ ফন্ড অফ প্লেইং, খেয়াল করেন হি ইজ ফন্ড অফ প্লেইং, তাহলে এই যে প্লেইংটা এটা বসছে কোথায়? প্রিপজিশনের পরে। তো প্রিপজিশনের পরে যদি কোনো ভি1 প্লাস আইএনজি যুক্ত ভার্ব থাকে, ভি1 প্লাস আইএনজি যুক্ত এটা ভার্ব থাকে না, তখন এটা নাউন হয়ে যায়। প্রিপজিশনের পরে যদি কোনো ভার্ব থাকে তার সাথে আইন যোগ করে ওটাকে নাউন করা হয়, এবং এই যে ভার্বের সাথে আইন যোগ করে যে নাউন করা হলো এইটাই হয় একটা জিরান্ড। তাহলে আমাদের 2 নম্বরটা ব্যাপারটা হচ্ছে প্রিপজিশনের পরে যদি কোনো ভার্ব থাকে তার সাথে আইন যুক্ত হবেই, এবং এই যে আইন যুক্ত ওয়ার্ডটা এইটা একটা জিরান্ড হয়। তাহলে আমরা সহজ কথা বলতে পারি যে প্রিপজিশনের পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে সেটা জিরান্ড হয়। তাহলে আমরা 2টা জায়গায় ক্লিয়ার হলাম। একটা হচ্ছে কোনো ভার্বের সাবজেক্টের স্থানে যদি ভি1 প্লাস আইএনজি যুক্ত থাকে সেটা হবে জিরান্ড। 2 নম্বরটা আমরা শিখলাম প্রিপজিশনের পরে যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে তাহলে ওইটাও হবে জিরান্ড। তাহলে আশা করি সবাই এই 2টা ক্লিয়ার। একটা হচ্ছে ভার্বের সাবজেক্টের স্থানে ভি1 প্লাস আইএনজি যুক্ত থাকলে ওটা জিরান্ড হয়, প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলে ওইটাও জিরান্ড হয়। এই 2টা নিয়ম জিরান্ডে সবাই ক্লিয়ার কিনা? যদি এতটুকু ক্লিয়ার হন আমরা পরবর্তী নিয়মটা যাব। 3 নম্বরটা আমাদের একটু বুঝতে হবে, একটু খেয়াল করেন। বলছে ট্রানজিটিভ ভার্বের পরে, ট্রানজিটিভ ভার্বের পরে, ভার্বের পরে ভি1 প্লাস আইএনজি থাকলে, ভি1 প্লাস আইএনজি থাকলে সেটি জিরান্ড হবে, সেটি জিরান্ড হবে, জিরান্ড হবে। তাহলে আপনাকে বলছে যে ট্রানজিটিভ ভার্বের পরে ভি1 প্লাস আইএনজি থাকলে সেটি জিরান্ড হবে। তাহলে এইখান থেকে আমার একটা টার্ম বোঝার ব্যাপার আছে, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্বটা কি। ট্রানজিটিভ ভার্বের পরে যদি কখনো ভি1 প্লাস আইএনজি থাকে তাহলে সেটা হবে জিরান্ড। তাহলে আপনাকে এখানে একটু ক্লিয়ার হতে হবে যে ট্রানজিটিভ ভার্বটা কি। ট্রানজিটিভ ভার্বটা যদি আমরা চিনতে পারি তাহলে 100% আমাদের ট্রানজিটিভ ভার্বের পরে যে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে সেটা জিরান্ড হবে, আমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। কেমন? তাহলে আমাদের এখান থেকে বোঝার ব্যাপার হচ্ছে ট্রানজিটিভ ভার্বটা কি, এবং রুলটা হচ্ছে ট্রানজিটিভ ভার্বের পরে যদি ভি1 প্লাস আইএনজি থাকে তাহলে সেটা হবে জিরান্ড। ওকে, আমরা একটু ট্রানজিটিভ ভার্ব দেখি। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে কোনো ভার্বকে, কোনো ভার্বকে, যে কোনো ভার্ব, এই কোনো ভার্বকে 2টা শব্দ দ্বারা, একটা হচ্ছে কি, একটা হচ্ছে কাকে,
কোনো ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে ওই ভার্বটা হবে ট্রানজিটিভ ভার্ব। কোনো ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে কোনো ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে ওই ভার্বটি ট্রানজিটিভ ভার্ব। তাহলে ট্রানজিটিভ ভার্ব কোনটা? যে কোনো ভার্বকে যদি আমরা কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করি এবং যদি উত্তর পাই তাহলে ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ, আর যদি উত্তর না পাই তাহলে ওই ভার্বটা হচ্ছে ইনট্রানজিটিভ। আর যদি উত্তর পাই তাহলে ট্রানজিটিভ ভার্ব যদি হয় তাহলে ট্রানজিটিভ ভার্বের পরে কে বসে? জিরান্ড। তাহলে এইখানে দুইটা টার্ম একটু বুঝতে হবে, একটু খেয়াল করেন যে বলছে যে ট্রানজিটিভ ভার্বের পরে যদি V1 প্লাস আইএনজি থাকে তাহলে ওটা হচ্ছে জিরান্ড। ট্রানজিটিভ ভার্বের পরে V1 প্লাস আইএনজি থাকলে ওইটা কি হয়? জিরান্ড হয়। ওকে, তাহলে ট্রানজিটিভ ভার্বের পরে V1 প্লাস আইএনজি থাকলে জিরান্ড হয়। ট্রানজিটিভ ভার্ব কোনটা? যে কোনো ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ, আর উত্তর পাওয়া না গেলে ওই ভার্বটা হচ্ছে ইনট্রানজিটিভ। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। যদি সাপোজ বলা হয় she reads a novel, ওকে, তাহলে এই বাক্যে রিডস হচ্ছে একটা ভার্ব। ওকে, তো রিডস অর্থ সে she reads a novel, সে একটি উপন্যাস পড়ে। তাহলে এই বাক্যে রিডস মানে কি? পড়ে। তাহলে এবার ভার্বকে কি দ্বারা কোশ্চেন করতে হবে? কি অবলিক কাকে দ্বারা। তাহলে যদি আমরা কোশ্চেন করি কি পড়ে, উত্তর কি? এ বই, মানে এ নোভেল, উত্তর হচ্ছে কি? এ নোভেল, একটা উপন্যাস পড়ে। তাহলে যেহেতু এই রিডস ভার্বকে কি দ্বারা কোশ্চেন করে উত্তর পাওয়া যায় তাহলে রিডস ভার্বটা হবে ট্রানজিটিভ। অর্থাৎ কোনো ভার্বকে যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, যদি এরপরে ওই উত্তরটা থাকে, ভার্বের পরে উত্তরটা যদি থাকে তাহলে ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ, আর যদি উত্তর না থাকতো তাহলে হচ্ছে ইনট্রানজিটিভ। সেটা কেমন? যদি বলা হয় she went to market, ওকে, she went to market, তার মানে সে বাজারে গেল। তাহলে এই বাক্যের ওয়েন্ট মানে কি? গেল। ওকে, এবার যদি কোশ্চেন করা হয় কি গেল, কোন উত্তর আছে? যদি বলা হয় কাকে গেল, তাও কোনো উত্তর নেই। তাহলে এই বাক্যের ওয়েন্টটা কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে ট্রানজিটিভ ভার্বের পরে কে থাকে? নাউন, আর ইনট্রানজিটিভ ভার্বের পরে থাকে অ্যাডভার্ব। তাহলে এখানে মার্কেটটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে, তাহলে আমি আবার কনসেপ্টটা ক্লিয়ার করি যে ট্রানজিটিভ ভার্বের পরে যদি V1 প্লাস আইএনজি থাকে তাহলে ওইটা হবে জিরান্ড। তাহলে ট্রানজিটিভ ভার্ব কি? কোনো ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে ওই ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ, আর যদি উত্তর পাওয়া না যায় তাহলে ভার্বটা হচ্ছে ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ ভার্বের পরে বসে নাউন, আর ইনট্রানজিটিভ ভার্বের পরে বসে একটা অ্যাডভার্ব। ওকে, তাহলে আপনারা একটু এখান থেকে একটু নোট করে রাখেন। প্রথম কথা হচ্ছে ট্রানজিটিভ ভার্বের পরে কে বসে? জিরান্ড। একটা পয়েন্ট যে ট্রানজিটিভ ভার্বের পরে V1 প্লাস আইএনজি থাকলে সেটা হবে জিরান্ড, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ট্রানজিটিভ ভার্ব কোনটা? ট্রানজিটিভ ভার্ব কোনটা? যে কোনো ভার্বকে আমি কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করব, যে কোনো ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করব, যদি উত্তর পাই তাহলে ওই ভার্বটা হবে ট্রানজিটিভ, আর উত্তর না পেলে কি হবে? ইনট্রানজিটিভ। ওকে, সেকেন্ড কথা হচ্ছে ট্রানজিটিভ ভার্বের পরে কে বসে? ট্রানজিটিভ ভার্বের পরে বসে নাউন, আর ইনট্রানজিটিভ ভার্বের পরে কে বসে? অ্যাডভার্ব। যখন আপনি পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন করতে যাবেন তখনও কিন্তু আপনার এটা অনেক হেল্প হবে যে ট্রানজিটিভ ভার্বের পরে কে বসে? নাউন, ইনট্রানজিটিভ ভার্বের পরে কে বসে? অ্যাডভার্ব। ওকে, আশা করি এতটুকু সবাই ক্লিয়ার। তাহলে আমরা শিখলাম যে ট্রানজিটিভ ভার্বের পরে যদি V1 প্লাস আইএনজি থাকে তাহলে ওইটা হবে হচ্ছে আপনার জিরান্ড। আচ্ছা, তাহলে আমরা একটু এক্সাম্পল দেই, একটু এক্সাম্পল দিলে সবাই ক্লিয়ার হবেন বিষয়টা। ওকে, তাহলে আমরা একটু দেখি। বলছে, সবাই একটু খেয়াল করেন, বলছে she stopped talking in the class. She stopped talking in the class. ওকে, তাহলে এই বাক্যে ভার্ব কোনটা? স্টপড। এই বাক্যে ভার্ব হচ্ছে স্টপ, তার মানে সে ক্লাসে কথা বলা বন্ধ করলো। তার মানে স্টপড এর বাংলাটা কি? বন্ধ করলো। ওকে, তাহলে স্টপ মানে হচ্ছে বন্ধ করলো। এবার আমি ভার্বকে কি দ্বারা কোশ্চেন করব? কি বন্ধ করলো? উত্তর কি? কথা বলা, টকিং। ওকে, তাহলে ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়? তাহলে স্টপ ভার্বটা কি? ট্রানজিটিভ ভার্ব। তাহলে ট্রানজিটিভ ভার্বের পরে যে ইয়াটা থাকে সেটা কি? নাউন, এবং এটা গঠিত হয়েছে কি দিয়ে? ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে, টক প্লাস আইএনজি, টকিং। তাহলে ট্রানজিটিভ ভার্বের পরে যদি হচ্ছে আপনার V1 প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ড থাকে তাহলে ওটা কি হয়? জিরান্ড। তাহলে যদি বলা হয় যে she stopped talking in the class, he
হিয়ার টকিং ইজ হোয়াট, তাহলে ইউর অ্যান্সার উড বি জিরেন্ট। তাহলে আপনার অ্যান্সার কি হবে বলেন? অবশ্যই অ্যান্সার হবে জিরেন্ট। তার মানে ট্রানজিটিভ ভার্বের পরে যদি কখনো আপনার V1 প্লাস আইএনজি থাকে তাহলে ওইটার উত্তর হবে জিরেন্ট। জিরেন্ট থেকে যদি আপনি এতটুকু বোঝেন আর সামনে একটা টার্ম আছে প্রেজেন্ট পার্টিসিপল জিরেন্ট একসাথে ক্লিয়ার করে দিব, তাহলে আপনার আপাতত কোনো সমস্যা থাকবে না। কেমন? তাহলে জিরেন্ট থেকে আমরা টোটাল 3টা পয়েন্ট পেলাম। ভার্বের সাবজেক্টের স্থানে যদি V1 প্লাস আইএনজি যুক্ত থাকে তাহলে সেটা হবে জিরেন্ট। 2 নম্বরটা আমরা পাইলাম হলো প্রিপজিশনের পরে যদি V1 প্লাস আইএনজি থাকে তাহলে সেটা হবে জিরেন্ট। এবং 3 নম্বর যেটা পেলাম সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্বের পরে যদি V1 প্লাস আইএনজি থাকে তাহলে সেটাও হবে জিরেন্ট। এইবার টোটাল জিরেন্টের বিষয়টা আপনারা ক্লিয়ার কিনা সবাই একটু 1 মিনিট কমেন্ট করবেন এবং আমরা সবাই হচ্ছে এই কমেন্টটা চেক করব। প্রেজেন্ট পার্টিসিপল সবাই একবার হেডলাইন করবেন, প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, প্রেজেন্ট পার্টিসিপল খেয়াল করেন। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে আপনার কি করতো? ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ, ভার্ব অথবা অ্যাডভার্বের কাজ করতো। একটু খেয়াল করেন। তাহলে প্রেজেন্ট পার্টিসিপলের 1 নম্বর যে ব্যাপারটা হচ্ছে অক্সিলারি ভার্বের পরে, অক্সিলারি ভার্বের পরে V1 প্লাস আইএনজি যুক্ত থাকলে সেটি প্রেজেন্ট পার্টিসিপল হয়, প্রেজেন্ট পার্টিসিপল হয়। খেয়াল করেন বলছে অক্সিলারি ভার্বের পরে যদি V1 প্লাস আইএনজি যুক্ত থাকে তাহলে সেটা কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে যদি এরকম বলা হয় হি ইজ ক্যাচিং ফিশ, হি ইজ ক্যাচিং ফিশ। ওকে, তাহলে এই ক্যাচিংটা জিরেন্ট অর প্রেজেন্ট পার্টিসিপল। আপনি এখন দেখেন এই ইজটা কি? অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্বের পরে যদি V1 প্লাস আইএনজি যুক্ত থাকে তাহলে সেটা কি হয়? প্রেজেন্ট পার্টিসিপল। এবং এটা কার কাজ করে? ভার্বের কাজ করে। ওকে, এটা কার কাজ করে? ভার্বের কাজ করে। তাহলে আমরা একটা কথা ক্লিয়ারলি বলতে পারি, যে কোনো অক্সিলারি ভার্বের পরে অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সে যদি V1 প্লাস আইএনজি যুক্ত থাকে তাহলে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমাদের প্রেজেন্ট পার্টিসিপলের 1 নম্বর ব্যাপারটা হচ্ছে যে যদি কোনো অক্সিলারি ভার্বের পরে V1 প্লাস আইএনজি থাকে তাহলে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। একদম সহজ কথা। আপনি এক্সামে গেলে জাস্ট 1 সেকেন্ড দেখতে লাগে অক্সিলারি ভার্ব আছে কিনা, অক্সিলারি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি আছে কিনা। যদি একটা অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্বের পরে যদি V1 প্লাস আইএনজি থাকে তাহলে সেটা হচ্ছে আপনার কি বলেন? প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমাদের প্রেজেন্ট পার্টিসিপলের 1 নম্বর নিয়মটা হচ্ছে যে কোনো অক্সিলারি ভার্বের পরে যদি V1 প্লাস আইএনজি থাকে তাহলে সেটা হচ্ছে আপনার প্রেজেন্ট পার্টিসিপল। সবাই দেখেন তো এতটুকু ক্লিয়ার কিনা? দেখেন তো আমাদের প্রেজেন্ট পার্টিসিপলের 1 নম্বর নিয়মটা সবাই ক্লিয়ার আছেন কিনা? যে প্রেজেন্ট যে কোনো অক্সিলারি ভার্বের পরে যদি ভার্বের সাথে আপনার আইএনজি থাকে তাহলে সেটা হচ্ছে আপনার প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, আশা করি সবাই এইটা ক্লিয়ার। দেখেন তো একটু সবাই ক্লিয়ার আছেন কিনা? বলছে যে কোনো অক্সিলারি ভার্বের পরে, এই যে একটা ইজ কি অক্সিলারি ভার্ব না? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি, এই টাইপ যে অক্সিলারি ভার্বগুলো আছে, এই অক্সিলারি ভার্বের পরে যদি V1 প্লাস আইএনজি থাকে তাহলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। ওকে, তাহলে আমাদের 2 নম্বর টপিকটা হচ্ছে খেয়াল করেন, যদি কোনো বাক্য মানে যদি কোনো সেন্টেন্স বা বাক্য V1 প্লাস আইএনজি দিয়ে শুরু হয়, V1 প্লাস আইএনজি দিয়ে শুরু হয়, যদি কোনো বাক্য শুরু হয় কি দিয়ে বলেন? V1 প্লাস আইএনজি দিয়ে, এবং তারপরে একটি কমা চিহ্ন থাকে, একটি কমা মানে তারপরে বলতে ওই আইনযুক্ত ওয়ার্ডে একটা ফ্রেজ হতে পারে, কয়েকটা ওয়ার্ডও থাকতে পারে। হ্যাঁ, আমি একটু দেখাই দিব যে এবং কিন্তু তারপরে বাধ্যতামূলক একটা থাকতে হবে কমা, তারপরে যদি কমা চিহ্ন থাকে তবে সেটি প্রেজেন্ট পার্টিসিপল। খেয়াল করেন, প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে বলছে যদি কোনো বাক্য V1 প্লাস আইএনজি দিয়ে শুরু হয় এবং তারপরে একটা কি চিহ্ন থাকে? কমা চিহ্ন থাকে, তাহলে ওই V1 প্লাস আইএনজি যুক্ত যে ওয়ার্ডটা ওইটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল হয়। কেমন? যদি সাপোজ কথার কথা বলা হয় ইটিং রাইস, ভাত খেয়ে, ইটিং রাইস, হি লেফট দ্য প্লেস,
ভাত খেয়ে সে জায়গাটি স্থানটি ত্যাগ করলো। ওকে, এইবার বলছে ইটিং রাইস, ইটিং রাইসের পরে একটা কমা, খেয়াল করেন ইটিং রাইসের পরে একটা কমা, বলছে হি লেফট দ্য প্লেস। তাহলে এই বাক্যটা শুরু হয়েছে কি দিয়ে? V1 প্লাস আইএনজি দিয়ে, এবং খেয়াল করেন এরপরে এই যে একটা কমা চিহ্ন আছে। তার মানে যদি কোনো সেন্টেন্স V1 প্লাস আইএনজি দিয়ে শুরু হয় এবং এরপরে একটা কমা চিহ্ন থাকে, তাহলে সেটা অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল হবে। ওকে, পিপি, প্রেজেন্ট পার্টিসিপল। খেয়াল করেন একবার সহজ কথা, যদি কোনো বাক্য V1 প্লাস আইএনজি দিয়ে শুরু হয় এবং এরপরে একটি কমা চিহ্ন থাকে, তাহলে সেটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল হয়। কিন্তু খেয়াল করে দেখেন তো, যদি কমা না থাকতো, যদি বলতো ওয়াকিং, সরি, রিডিং বুকস ইজ আ গুড হ্যাবিট, ইজ আ গুড হ্যাবিট। খেয়াল করেন এখানে কোনো কমা আছে নাই, তাহলে এটা কিন্তু ভার্বের সাবজেক্টের স্থানে আছে। ওকে, তাহলে এটা কিন্তু জিরেন্ড হবে। কিন্তু যদি এখানে এরকম একটা কমা চিহ্ন থাকে, তাহলে কিন্তু এটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। দুটার মধ্যে একটু ক্লিয়ার হন। যদি কোনো বাক্য শুরু হয় V1 প্লাস আইএনজি দিয়ে এবং এরপরে যদি একটা কমা চিহ্ন থাকে, তাহলে হয় প্রেজেন্ট পার্টিসিপল, কমা চিহ্ন না থাকলে হয় জিরেন্ড। সবাই এতটুকু একটু খেয়াল করেন। ওকে, এই হচ্ছে দুটা ব্যাপার। এবং আমাদের লাস্ট যে টার্মটা, এই টার্মটা অত্যন্ত মজার একটা টার্ম এবং এখান থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। সবাই আমরা একটু ক্লিয়ার, সবাই আমরা এই টার্মটা একটু ক্লিয়ার করবো। ওকে, সবাই একটু খেয়াল করেন যে আমাদের লাস্ট টার্ম যেটা আছে, সবাই এতটুকু একটু ক্লিয়ার হবেন যে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের একটা টার্ম আছে গুরুত্বপূর্ণ, সেটা আমরা একটু দেখবো। তারপর আমি লাস্টে একবার সামারি করে দিয়ে যাবো। ওকে, তাহলে আমাদের লাস্ট টার্ম হচ্ছে আর্টিকেল। আর্টিকেল আমরা তো সবাই চিনি, আর্টিকেল AND, যাই হোক আর্টিকেলের যে ব্যাপারটা আছে, যে আমাদের এরকম থাকতে পারে, একটু সবাই খেয়াল করেন। আসলো এ সুইমিং পুল, বললো এ স্লিপিং ক্যাট, বললো এ সুইমিং বয়, এখানে বললো এ ওয়াকিং স্টিক, এই টাইপের কোশ্চেন যদি আসে, তাহলে আপনি জিরান্ড বলবেন আর প্রেজেন্ট পার্টিসিপল বলবেন। এটা আমাদের একটা টার্ম। ব্যাপার হচ্ছে যে আর্টিকেলের পরে, এই যে আর্টিকেল আছে, আর্টিকেল, তারা আর্টিকেলের পরে যদি V1 প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ড থাকে, তাহলে সেটি জিরান্ড হবে না প্রেজেন্ট পার্টিসিপল হবে। এটা একটা টার্ম, সবাই একটু খেয়াল করেন। আর্টিকেল V1 প্লাস আইএনজি, আর্টিকেল V1 প্লাস আইএনজি। ওকে, তাহলে আর্টিকেলের পরে V1 প্লাস আইএনজি থাকলে আমরা একটু সবাই শিখি, আমরা কিন্তু এটা প্রায় শিখে আসছি, যে আর্টিকেলের পরে যদি একটা শব্দ থাকে তাহলে সেটা নাউন হয়। একটু খেয়াল করেন, আর্টিকেল প্লাস একটা ওয়ার্ড, আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে, তাহলে সেই ওয়ার্ডটা হয় হচ্ছে আপনার নাউন। আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা কি হয়? নাউন। আর্টিকেলের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে, দুইটা ওয়ার্ড যদি থাকে, তাহলে প্রথম ওয়ার্ডটা হয় হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। প্রথম ওয়ার্ডটা কি হয়? অ্যাডজেক্টিভ। এবং সেকেন্ড যে ওয়ার্ডটা, এটা হয় হচ্ছে আপনার নাউন। খেয়াল করেন, বলছে আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে সেটা হচ্ছে নাউন, দুইটা শব্দ থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন। বাট তাহলে আমাদের এই জিরান্ড পার্টিসিপলের করার ক্ষেত্রে আমরা এটা কি করব? একটু খেয়াল করেন, বলছে এখানে কিন্তু আর্টিকেলের পরে দুইটা শব্দ আছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ এরকম বলবো। এখানে একটু ফ্যাক্ট আছে, একটু ক্লিয়ার হতে হবে। এটা একটু ক্লিয়ার যে অ্যাডজেক্টিভ এবং এই জিরান্ড প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে আমাদের তাহলে ব্যাপারটা কেমন হয় একটু খেয়াল করেন তো। এখানে বলছে সুইমিং পুল, এখানে বলছে স্লিপিং ক্যাট, এখানে বলছে সুইমিং বয়, এখানে বলছে এ ওয়াকিং স্টিক। তাহলে এখানে আর্টিকেলের পর তো দুটা শব্দ আছে, আমরা ওই নিয়মটাকে অ্যাপ্লাই করতে পারবো কিনা? না, পারবো না। তাহলে আমাদের এখানে প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান্ড যদি আপনি নির্ণয় করতে চান, তাহলে আপনাকে কিভাবে করতে হবে একটু খেয়াল করে দেখেন। এই যে আর্টিকেল আছে, আইনযুক্ত ওয়ার্ড আছে এবং লাস্টে একটা ওয়ার্ড আছে, আমার লাস্টের ওয়ার্ডের উপর ফোকাস করতে হবে। লাস্টের ওয়ার্ডটা কি? পুল। এখানে লাস্টের ওয়ার্ডটা কি? ক্যাট। এখানে লাস্টের ওয়ার্ডটা কি? বয়। এখানে লাস্টের ওয়ার্ডটা কি? স্টিক। ওকে, এবার আমি একটু দেখবো। আচ্ছা, এইবার লাস্টের ওয়ার্ডটা দেখেন তো, এই পুল কি সুইমের কাজ করতে পারে? পুল কি সুইম করতে পারে? পারে না। যদি এই যে লাস্টে যে নাউনটা থাকে, এই নাউনটা যদি এই ভার্বের কাজটা করতে পারে, যদি করতে পারে, তাহলে হবে প্রেজেন্ট পার্টিসিপল। আবার বলি, এই যে লাস্টে যে নাউনটা থাকে, এই নাউনটা যদি V1 প্লাস এই যে আইনযুক্ত যে ভার্বটা, এই ভার্বের কাজটা যদি করতে পারে, তাহলে এইটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। আর যদি করতে না পারে, তাহলে হবে জিরান্ড। আমি আবার বলি, এই যে আমাদের লাস্টে যে নাউনটা থাকে, দেখতে হবে এই নাউনটা ভার্বের কাজ করতে পারলে পিপি মানে প্রেজেন্ট পার্টিসিপল
না পারলে জিরেন্ড। খেয়াল করেন কি বলছি, আমাদের লাস্টে যে নাউনটা থাকবে ওই নাউনটা যদি এর পূর্বে যে ভার্বটা থাকে ওইটার কাজ যদি করতে পারে তাহলে হচ্ছে আপনার প্রেজেন্ট পার্টিসিপল, করতে না পারলে কি হবে, জিরেন্ড হবে। তাহলে দেখেন তো পুল কি সুইম করতে পারে? কখনোই না, পুল তো আর সুইম করতে পারবে না, তাহলে এটাও কি হবে, জিরেন্ড। এবার বলেন তো ক্যাট কি স্লিপ করতে পারে? ক্যাট তো ঘুমাতে পারে, ক্যাট যদি ঘুমাতে পারে তাহলে এটা কি হবে, প্রেজেন্ট পার্টিসিপল। খেয়াল করেন প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে যেহেতু ক্যাট পার্টিসিপল, ওকে, ক্যাট যেহেতু ঘুমাতে পারে তাহলে স্লিপিংটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। এই পুল যেহেতু সুইম করতে পারে না তাহলে এটা হবে জিরেন্ড। তাহলে আপনার লাস্টে দুটোর আনসার সবাই করেন। তাহলে এ সুইমিং বয় এবং এ ওয়াকিং স্টিক, এই দুটোর অ্যান্সারটা সবাই একটু করেন। জাস্ট এ সুইমিং বয় এবং এ ওয়াকিং স্টিক, এই দুটোর অ্যান্সারটা দেখি সব থেকে আগে কে করতে পারে, যারা অ্যান্সার করছেন সবাইকে ধন্যবাদ। এবার একটু ক্লিয়ার করি। দেখেন তো এই যে সুইমিং এর পরে কি আছে, বয়। আচ্ছা বলেন তো আপনি, বয় কি সুইম করতে পারে? 100% বয় সুইম করতে পারে, বয় দ্বারা তো সুইম করা সম্ভব। তাহলে যদি বয় সুইম করতে পারে তাহলে এটা কি হবে বলেন, প্রেজেন্ট পার্টিসিপল। ভালোভাবে খেয়াল করেন। এইবার যদি আপনাকে বলা হয় স্টিক, আচ্ছা বলেন তো স্টিক কোনোদিন হাঁটতে পারে? কোন স্টিক, এই যে আমার হাতে সাপোজ ধরেন এই যে একটা কলম, এই কলমটা ধরলাম একটা স্টিক, এ কি একা একা হাঁটতে পারবে? একটা মানুষ হাঁটতে পারে কিন্তু স্টিক কি হাঁটতে পারে? না। যখন এই স্টিকটা অকের কাজ করতে পারে না তখন এটা কি হয় বলেন তো, জিরেন্ড। আমি আবার বলি, আবার একটু ক্লিয়ার করে একটু খেয়াল করেন। বলছে এ সুইমিং বয়, সুইমিং বয়। আর এটা কি বলছিল, এ ওয়াকিং স্টিক। তাহলে আমি বললাম যে এই যে আর্টিকেলের পরে যদি ভিওন প্লাস আইএনজি থাকে এবং তারপরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা জিরেন্ড হবে না প্রেজেন্ট পার্টিসিপল হবে, এটা আমরা আইডেন্টিফাই করবো। ওকে, তাহলে আমরা এই ক্ষেত্রে এই লাস্টে যে নাউনটা আছে ওই নাউনটাকে আমরা গোল করে দিব। আপনি 2-3টা একটু গোল করে শেখেন, লাস্ট আর কিছু করতে হবে না। ওকে, তাহলে এইখানে দেখি তো একটু ব্যাপারটা কেমন ঘটে। দেখেন এই বয়ের পক্ষে কি সুইম করা সম্ভব না? 100% তো একটা বয় সুইম করতে পারে, যারা সুইম করে তারা বয় গার্ল যাই হোক তাদের পক্ষে তো সুইম করা সম্ভব। ওকে, যদি এই নাউনটা এই ভার্বের কাজ করতে পারে তাহলে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এইবার বলেন একটা লাঠির পক্ষে কি হাঁটা সম্ভব, মানে এই স্টিক কি হাঁটতে পারে? তার মানে এই যে লাস্টের নাউনটা এইটাকে এই ভার্বের কাজ করতে পারে, অকের কাজ করতে পারে না। যদি না পারে তাহলে হচ্ছে জিরেন্ড। লাস্টের নাউনটা এই পূর্বের ভিওন প্লাস আইন যুক্ত যে ওয়ার্ড ওইটার কাজ করতে পারলে প্রেজেন্ট পার্টিসিপল, না করতে পারলে জিরেন্ড। যদি আপনি এইটা একটু শিখে যান তাহলে আশা করি আপনার এক্সামে যে কোশ্চেনগুলো আসবে 100% ইনশাল্লাহ আপনি পারবেন অ্যান্সার করতে। ওকে রকি, হ্যাঁ আপনার এবারে অ্যান্সার ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আমি আপনাদের সবাইকে একটু সামারি করে দেই, জাস্ট প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরেন্ডের একটু সামারি করে দিয়ে আপনারা একটু খেয়াল করেন। তাহলে আমাদের আজকের আলোচনার টপিকটা যেটা ছিল সেটা হচ্ছে জিরেন্ড ভার্সেস প্রেজেন্ট পার্টিসিপল। আমরা একটা টপিক নিয়ে আসলাম, সেটা হচ্ছে জিরেন্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের পার্থক্যগুলো কি ছিল। ওকে, তাহলে জিরেন্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমরা জিরেন্ডে কি শিখছিলাম বলেন, ভি1 প্লাস আইএনজি, ভি1 প্লাস বা ভি0 যা লেখেন সমস্যা নাই, ভার্বের বেস ফর্মের সাথে আইন যুক্ত হয়ে হচ্ছে আপনার জিরেন্ড গঠিত হয়। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে আপনার ভার্বের বেস ফর্মের সাথে আইন যুক্ত হয়ে গঠিত হয়। ওকে, তাহলে গঠনগত দিক থেকে জিরেন্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে কোনো পার্থক্য ছিল না, কিন্তু জিরেন্ড কাজ করছে কার, জিরেন্ড কাজ করছে হচ্ছে নাউনের, আর প্রেজেন্ট পার্টিসিপল কাজ করছে কার, এটা কাজ করছে অ্যাডজেক্টিভ, ভার্ব এবং হচ্ছে অ্যাডভার্বের। এবার আমি একটু মুখে মুখে সবাইকে বলে দিই, সবাই একটু ক্লিয়ার হবেন। তাহলে আমাদের জিরেন্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে গঠনগত দিক থেকে কোনো পার্থক্য নেই, কাজের দিক থেকে পার্থক্য আছে। জিরেন্ড কাজ করে নাউনের, প্রেজেন্ট পার্টিসিপল কাজ করে অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্বের। ওকে, এইবার জিরেন্ড আমরা কিভাবে পাই, যদি কোনো ভার্বের সাবজেক্টের স্থানে একটা ভার্ব, এই ভার্বের সাবজেক্টের স্থানে যদি এরকম থাকে রিডিং, ভার্বের সাবজেক্টের স্থানে যদি ভি1 প্লাস আইন যুক্ত ওয়ার্ড থাকে সেটা হবে জিরেন্ড। যদি কোনো প্রিপজিশনের পরে সাপোজ অফ ওয়াকিং, সাপোজ কথার কথা এই যে প্রিপজিশনের পরে আইএনজি যুক্ত আছে এটা হবে জিরেন্ড। তার মানে ভার্বের সাবজেক্টের স্থানে আইএনজি হলে জিরেন্ড, প্রিপজিশনের পরে আইএনজি যুক্ত হলে সেটাও জিরেন্ড। আরেকটা ছিল যে ট্রানজিটিভ ভার্বের পরে যদি ভি1 প্লাস ভার্বের পরে যদি ভি1 প্লাস আইন যুক্ত থাকে সেটা হবে জিরেন্ড। সেটা কেমন, যে কোনো ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে ওই ভার্বটা হয় ট্রানজিটিভ ভার্ব, এবং এই ট্রানজিটিভ ভার্বের পরে যদি কখনো ভি1 প্লাস আইনজি যুক্ত থাকে তাহলে সেটা হবে জিরেন্ড। কেমন,
যদি বলে সাপোজ শি, অত দরকার নেই, স্টপ টকিং, স্টপ টকিং, কথা বলা বন্ধ করো। স্টপ মানে কি? বন্ধ করো, বন্ধ করো। তার মানে ইউ স্টপ টকিং, ওকে, যে স্টপ টকিং, কথা বলা বন্ধ করো। আমি বললাম সে, এবার স্টপ মানে কি? বন্ধ করো। এবার কোশ্চেন করতে হবে কি বন্ধ করো? কথা বলা। এই যে কি বন্ধ করো? কথা বলা। তাহলে কি দ্বারা কোশ্চেন করলে এই স্টপকে উত্তর পাওয়া যায়? তাহলে স্টপটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর এই ট্রানজিটিভ ভার্বের পরে যদি V1 প্লাস আইএনজি যুক্ত থাকে তাহলে সেটা হয় জিরান্ড। তাহলে জিরান্ড আমি তিনটা জায়গায় পাই, ভার্বের সাবজেক্টের স্থানে V1 প্লাস আইএনজি যুক্ত থাকলে, প্রিপজিশনের পরে V1 প্লাস আইএনজি যুক্ত থাকলে, ট্রানজিটিভ ভার্বের পরে V1 প্লাস আইএনজি যুক্ত থাকলে। ওকে, এরপর প্রেজেন্ট পার্টিসিপল আমি কোথায় পাইছি? প্রেজেন্ট পার্টিসিপল পাচ্ছি হচ্ছে অক্সিলারি ভার্বের পরে যদি V1 প্লাস আইএনজি থাকে তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আফটার দ্যাট আমরা পাচ্ছি হচ্ছে যদি কোনো বাক্য শুরু হয় V1 প্লাস আইএনজি দিয়ে এবং এর পরে যদি একটা কমা চিহ্ন থাকে, V1 প্লাস আইএনজি দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় এবং তারপরে যদি কমা চিহ্ন থাকে তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর লাস্টের যে টার্মটা আমাদের ছিল সেটা হচ্ছে এ স্লিপিং ডগ অর এ স্লিপিং ডগ, আরেকটা যদি বলে সাপোজ এ ওয়াকিং স্টিক, লাস্টেরটা আমাদের ছিল এইটা ওয়াকিং স্টিক। যে এই দুইটার মধ্যে জিরান্ড বা প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে হয়? যে আর্টিকেলের পরে যদি একটা V1 প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ড এবং একটা নাউন থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল নির্ণয় করার টেকনিক হচ্ছে যে লাস্টের ওয়ার্ডটা যেটা, এইটা দেখবো যে এই ভার্বের কাজ করতে পারে কি পারে না। যদি পারে তাহলে প্রেজেন্ট পার্টিসিপল, না পারলে জিরান্ড। যেমন এই যে ডগ তো স্লিপ করতে পারে, তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপল। আর এই ক্ষেত্রে স্টিক তো অক করতে পারে না, স্টিকের সাধ্য তো নেই অক করার, স্টিক হাঁটতে পারে পারে না, তাহলে এটা হচ্ছে জিরান্ড। এই ছিল জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের বিস্তারিত আলোচনা। তো আশা করি যারা আমাদের সাথে যুক্ত আছেন তারা হচ্ছে সবাই মোটামুটি সবাই বুঝছেন। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদের গ্রুপে কোশ্চেন করতে পারেন, তাহলে অবশ্যই আমরা কোশ্চেন আনসারগুলো করে দিব।